নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে রাজ্য রাজনীতিতে একটি টক শো নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দীপান্বিতা। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। প্রথমেই তাকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার স্যার, আপনি এসেছেন, খুব ভালো লাগলো। যেহেতু বিজেপির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি, সে উপলক্ষে আমরা আজকে আলাপচারিতা করব এবং সরকারের বিভিন্ন কি কি লক্ষ্য আছে বা কি কি প্রকল্পগুলো চালু হয়েছে, অনেকেই তা জানেন না, এটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমি যেটা বলবো, ত্রিপুরাতে বিজেপির 7টি বছর, এ বিষয়ে কিছু বলব। দেখুন, প্রথমত এই শুভ মুহূর্তে আমি আপনাদের স্পন্দন টিভির যারা দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদের সবাইকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ রাজ্যবাসীর দীর্ঘকালের প্রায় বামফ্রন্টের ৩৫ বছর এবং কংগ্রেসের ৫ বছর, এই ৪০ বছরের যে তিক্ত অভিজ্ঞতা ছিল এবং মানুষের মধ্যে যে একটা নতুন প্রত্যাশা নিয়ে মানুষ জোট বেঁধেছিল ২০১৮ নির্বাচনের আগে যে এই রাজ্যে যে কোনোভাবেই হোক ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করবেন, এবং তারা একটা স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন যে এই সরকার ভালো কিছু কাজ করবেন এবং আগামী দিনে তাদের হাত ধরে ত্রিপুরা নতুন একটা জায়গায় পৌঁছে যাবে, একটা উন্নতির শিখরে পৌঁছবে। এবং আজকে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি বা ওভারঅল 7 বছর পূর্তিতে আমি তো মনে করি যে এই সরকার তার নির্দিষ্ট লক্ষ্য পূরণে ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং মানুষের প্রত্যাশা পূরণ কিভাবে করতে হবে এই সরকার তার প্রমাণ তার প্রতিটা কাজকর্মে রাখছেন। এবং মানুষের মধ্যেও তার ইতিবাচক একটা সাড়া রয়েছে যে এই সরকারটিকে প্রতিষ্ঠা করা অনেক আগে প্রয়োজন ছিল। তো ওভারঅল যদি বলি যে আসলে একবার যদি দেখি 7 বছরে বেসিক কোন জায়গাতে পরিবর্তন হয়েছে, এমনিতে সেগমেন্ট ওয়াইজ তো অনেক কিছু বলা যাবে, যেমন ইনফ্রাস্ট্রাকচার বলুন, এডুকেশন বলুন, সেগুলি বলবো। ওভারঅল যেটা হয়েছে একটা ইতিবাচক পরিবর্তন মানুষ লক্ষ্য করছেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে কী ধরনের ইতিবাচক? একটা সময় ছিল নেতিবাচক রাজনীতি, একটা সময় কর্মসংস্থান বলতে তার আগের যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, সেটা মোটামুটিভাবে ত্রিপুরা রাজ্যটাকে মানে রেগা শ্রমিক বানাবে এর জন্য কম্পিটিশনে ছিল। আর তার বিপরীতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের প্রথম মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, যিনি বর্তমান লোকসভার সাংসদ এবং পরবর্তীতে দ্বিতীয় সরকারের মুখ্যমন্ত্রী এবং বা প্রথম সরকারের শেষ থেকে যিনি শুরু করেছেন অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, ওনাদের সুদক্ষ নেতৃত্বে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাপোর্টে আপামর সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি, এতে করে রাজ্যে একটা নতুন দিক সঞ্চার হয়েছে। সেই দিকটা হচ্ছে আপনার মানুষ এখন রেগা শ্রমিক হতে চায় না, মানুষ এখন আত্মনির্ভর হতে চায়, মানুষ এখন জব সিকার কম হতে চায়, জব ক্রিয়েটার বেশি হতে চায়। মানুষ এখন উন্নয়ন যেটা হচ্ছে সেই উন্নয়নের সঙ্গে নিজেকে শরিক করতে চায়। অফিস আদালত বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, যেখানে যেখানে কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যেও এখন যেটাকে বলা হয় আপনার কি বলবো সেটাকে, মানে কাজ করার মানসিকতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার মানসিকতা, সেটা তৈরি হয়েছে। আমরা সেটা লক্ষ্য করছি বিভিন্ন জায়গাতে। আগে ছিল যে কাজ না করে কিভাবে ইয়ে করা যায়, কিন্তু তার মানে ডেভেলপমেন্টটা তাদের কাছে যেহেতু ভিজিবল হচ্ছে এখন, যে রাজ্য সরকার সর্বাত্মক চেষ্টা করছেন সব অংশের মানুষের ডেভেলপমেন্টের জন্য, গরিব কৃষক থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে, তো তার সঙ্গে মানুষ নিজেদের শরিক করছেন এবং মানুষ দায়িত্ব নিচ্ছেন যে এই সরকারের কাজকর্মগুলি যাতে আরও স্মুথ হয়। তো এই ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, সেটা সবচেয়ে বড় বিষয়। আর বাকি যদি সেগমেন্ট ওয়াইজ যদি বলি বা ওভারঅল ডেভেলপমেন্ট যদি বলি, দেখুন সমস্ত বিষয়টা তো হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল কিছু কিছু বিষয় এখানে আসবে অবশ্যই। তো আমরা যদি দেখি 2017-18 সালে যখন সিপিএম সরকার এর শেষ যে টেনিউরটা ছিল, সেই সময়ে ত্রিপুরা রাজ্যের মানুষের মাথাপিছু গড় আয়
1,04,000 বা এরকম কিছু একটা ছিল, যেটা বর্তমানে প্রায় 1,80,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। তার মানে এটা প্রমাণ করে যে ত্রিপুরা উন্নয়নের একটা নতুন মাত্রা ছুঁয়েছে। জিএসডিপি যেটা স্টেট গ্রস ডোমেস্টিক একদম। যেটা রয়েছে, সেটা তখন ছিল সম্ভবত 43,000 কোটি বা এরকম একটা ফিগার ছিল, 43-44-এর মাঝখানে। এখন সেটা 91,000 কোটি টাকার উপর পেরিয়েছে। খুব সম্ভবত খুব শীঘ্রই সেই লক্ষ্যটা কিন্তু আমাদের 1 লক্ষ কোটি ছুঁয়ে যাবে আমাদের। তো এই যে ইকোনমিক স্পেকট্রামে যদি এইটা দেখি আমরা, তাহলে এইটা যেমন একটা বিষয়। আমাদের 2017-18-তে যে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসগুলি ছিল তার সংখ্যা ছিল 4,500-এর মতন। বর্তমানে যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্যে প্রচুর স্কোপ এবং আত্মনির্ভর ভারত গড়ার জন্যে দায়িত্ব নিয়ে কাজ করছেন, আজকে ত্রিপুরাতে 77,000-এর উপর ছোট ছোট শিল্প ইউনিট রয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো তার মানে এই যে আমি বললাম যে মানুষ এখন আত্মনির্ভর হতে চায়, জব সিকার থেকে জব ক্রিয়েটার আগে হতে চায়, যে আমার কাজ আমি করব, আমি রোজগার করব, আমি আমার সঙ্গে আরও কাউকে রোজগারের ব্যবস্থা করে দেব। এই যে মানসিকতাটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রমাণ করে। এবং তার জন্যে আরও এটাকে প্রমোট করার জন্যে এখানে যেমন বিজনেস সামিট হচ্ছে, কিছুদিন আগেও সামিট হয়ে গেল, 330 কোটি টাকার উপর সম্ভবত একটা মানে মৌ স্বাক্ষরিত হয়েছে যে ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে। এবং সেই সঙ্গে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, ত্রিপুরা সরকারই প্রথম কিন্তু একটা স্টার্ট আপ পলিসি চালু করেছেন, জাস্ট কিছুদিন আগে চালু হলো স্টার্ট আপ পলিসি। তো এই স্টার্ট আপ পলিসির ফলে কি হবে, আরও অনেক বড় মাপের ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে যুবক যুবতীরা উৎসাহিত হবেন, এবং তার জন্য সরকার বিভিন্ন রকম সাবসিডি কী করে দেওয়া যায়, তাদেরকে সহায়তা কী করে করা যায়, সমস্ত বিষয়গুলি পলিসিতে আছে। তার মানে এখানে একদিকে যেমন বাইরের ইনভেস্টার্স আসতে পারেন, আমার রাজ্যের যারা রয়েছেন কর্ম উদ্যোগী তারাও নিজের নিজের মতন করে শিল্প স্থাপন করতে পারেন। এই বিষয়ে একটা কথা বলবো কি, Sure. বলবো কি যে বড় ইন্ডাস্ট্রি করার জন্য ত্রিপুরা কতটুকু উপযোগী? অবশ্যই উপযোগী, কারণ এখানে বহুবার যারা ইন্ডাস্ট্রি মানে বিজনেস সামিটে যারা এসছেন তারা বলেছেন ত্রিপুরাতে প্রচুর ন্যাচারাল রিসোর্স রয়েছে। আচ্ছা। আমাদের রাবার রয়েছে ত্রিপুরাতে, আমাদের ব্যাম্বো রয়েছে ত্রিপুরাতে, আমাদের টি রয়েছে ত্রিপুরাতে, চা, এই সমস্ত বিষয়গুলিকে, এবং ন্যাচারাল গ্যাস মানে প্রচুর রয়েছে, তার প্রাচুর্য প্রচুর, মানে নর্থ ইস্টের মধ্যে প্রচুর রয়েছে এখানে। তো এই সমস্ত বিষয়, এবং প্রচুর ল্যান্ড রয়েছে এখনও প্রচুর, যেটা দেয়া যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্যে এখানে অ্যাটমসফিয়ার সব আছে। আর আগে যেটা মূল সমস্যা ছিল, এবার ইন্ডাস্ট্রি করতে গেলে কি দরকার, একদিকে র মেটেরিয়াল দরকার, তার সঙ্গে কানেক্টিভিটি দরকার। দেখুন, সেই কানেক্টিভিটির ক্ষেত্রেও যদি বলি, 2018 সালের নির্বাচনের আগে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ত্রিপুরা রাজ্যে এসে একটা কমিটমেন্ট করেছিলেন, ত্রিপুরাকে তিনি হীরা উপহার দেবেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে। তো এবং পূর্বতন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবজি সেই হীরার বাস্তবায়নের কাজটা শুরু করেছিলেন, যাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং সেই হীরা কি, হাইওয়ে, আইওয়ে, রোডওয়ে, এয়ারওয়েজ। এবার এই 4টি ক্ষেত্র, এটাকে নিয়ে ব্যঙ্গ করেছিল সিপিএম, বামফ্রন্ট বা কংগ্রেস ব্যঙ্গ করেছিল যে ত্রিপুরাতে আবার হীরা কি। এবার সেই সময়কার ক্ষেত্রটাকে যদি দেখেন আপনারা, জাস্ট তখন একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 6টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, এবং আরও 3টে ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে অলরেডি স্যাংশন দেয়া হয়েছে, তার কাজ শুরু হবে। তার মানে ত্রিপুরার মতন ছোট্ট রাজ্যে 9টা ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে, কানেক্টিভিটিটা ওই লেভেলে পৌঁছচ্ছে। এবং তার মধ্যে একটা বিরাট অংশ বাইলেন অথবা 4 লেন ন্যাশনাল হাইওয়েতে আপগ্রেডেশনের কাজ চলছে। তো এই একটা দিক যেমন খুলেছে ত্রিপুরাতে, সেই সময় প্রথমত ত্রিপুরার ব্রডগেজ রেল যেটা, সেটারও একটা আমি একটু মনে করিয়ে দিতে চাই এই প্রসঙ্গে। 2016 সালে যখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবজি আসেন ত্রিপুরাতে, ওনার উদ্যোগেই কিন্তু
ত্রিপুরায় আগরতলা পর্যন্ত ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়। তার আগ পর্যন্ত কিন্তু ত্রিপুরায় ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়নি। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার সুদক্ষ নেতৃত্বে বর্তমানে দেখুন ত্রিপুরা থেকে এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, ডেমো ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু মিলে প্রায় 24খানা ট্রেন কিন্তু আসা যাওয়া করছে। তো এটা একটা ত্রিপুরার জন্যে নজিরবিহীন ঘটনা, উন্নয়নের একটা আলটিমেট জায়গা এটা প্রমাণ করে। ত্রিপুরার মতন রাজ্যে যেখানে আগে বিমান পরিষেবা বলতে ছিল কি আমাদের 2-3টে বিমান চলাচল করত, এখন 18 থেকে 20টা বিমান চলাচল করে। তো এই যে হীরা শুধু বলেননি, তিনি হীরা করে দিয়েছেন ত্রিপুরাতে, যার জন্যে এখন ইনভেস্টররা এসে যখন দেখছেন যে এত রকম সুযোগ সুবিধা রয়েছে, তো স্বাভাবিকভাবেই তারাও চাইছেন ত্রিপুরাতে ইনভেস্ট করতে। এবং ট্যুরিজম আরেকটা বড় সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ত্রিপুরাতে, কারণ ত্রিপুরাতে ন্যাচারাল রিসোর্সেস যেমন রয়েছে, ন্যাচারাল বিউটি এত বেশি রয়েছে আর কি, তো সেটা আরেকটা বড় সেক্টর রয়েছে আমাদের। তো প্রচুর স্কোপ রয়েছে আমাদের সামনে, এবং সেই স্কোপগুলিকে আরও কী করে এক্সপানশন করা যায়, আরও সেগুলিকে কীভাবে সেগুলিকে কাজে লাগিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্য নিয়ে সরকার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, কারণ সরকারের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং এই শ্রেষ্ঠ ত্রিপুরা অলরেডি নির্মাণের যে প্রাথমিক সোপানটা সেটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়েছে। ইন অল রেসপেক্ট আমি যদি বলি, শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, কিংবা গরিব উন্নয়নের ক্ষেত্রে বলুন, কৃষকের উন্নয়নের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু তার প্রাথমিক সোপানটা তৈরি হয়েছে। আমরা যদি বলি কেন্দ্রে এবং রাজ্যে দু জায়গাতেই বিজেপি সরকার এখন, তো আমরা বলে থাকি ডাবল ইঞ্জিন সরকার, এর সুফলটা জনগণ কতটুকু পাচ্ছে? দেখুন, এটা ডাবল ইঞ্জিন সরকার হওয়ার ফলেই কিন্তু যেই কথাগুলি আমি বললাম আপনাদের, এই কাজগুলি কিন্তু সম্ভব হচ্ছে। আমি যদি একটু আপনাকে গরিব মানুষের কথাটা যদি একটু বলি, 2017-18 সাল পর্যন্ত যেখানে মাত্র 82,000 বাড়ি নির্মাণ হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায়, বর্তমানে সেটা কত দাঁড়িয়েছে? 4,59,000, 4.5 লক্ষ 7 বছরে। তার আগের এতগুলি বছরে 35 বছরের টানা শাসন, সেখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় বাড়ি ছিল 82,000। ওয়াটার সাপ্লাই, বেসিক যেগুলি দরকার মানুষের, একদম 3% জায়গায় নল সে জল, নলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা হয়েছিল। আজকে সেটা 85% এরিয়া কভার্ড, ফ্যামিলিজ কভার্ড, হাউসহোল্ড কভার্ড পানীয় জল। এবং সরকার চাইছে আগামী 1 বছরের মধ্যে 100% বাড়িতে নল সে জল ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো পানীয় জল যারা দিতে পারেনি, মাথার উপর ছাদ দিতে পারেনি যারা, তারা রাজনীতিটা কিসের জন্য করেছিল? শুধু মানুষকে ঠকিয়ে রাখার জন্যে। মানুষকে অভাবে রাখলে মানুষ তাদের পেছনে ছুটবে, এই যে একটা মানসিকতা ছিল, তার থেকে এখন হচ্ছে কি যে না, মানুষকে তার ন্যায্য অধিকারটা দিতে হবে, তার যতটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। এই জায়গা থেকে রাজনীতি কে কী করবে সেটা অন্য বিষয়, কিন্তু রাজ্যের উন্নয়ন যদি করতে হয় তাহলে রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন করতে হবে। যার জন্য দেখুন, আপনি সামাজিক পেনশন প্রকল্পে 2017-18 অবধি আপনি দেখবেন কোথাও ছিল কি 300 টাকা মাসে, কোথাও ছিল 500 টাকা, কোথাও ছিল 700 টাকা। এবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়ে প্রথম ধাপেই সামাজিক পেনশনটাকে বাড়িয়ে করলেন সবার জন্য 1,000 টাকা। পরবর্তীতে সেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে 2,000 টাকা প্রতি মাসে। এবং এই যে 2,000 টাকা সোশ্যাল পেনশন পাচ্ছেন, তাতে করে আমাদের কতজন পাচ্ছেন পেনশনটা আমি সেটা একটু আপনাকে বলি। এখন পর্যন্ত আমাদের ত্রিপুরায় 4,08,000 লোক 2,000 টাকা করে সামাজিক পেনশন পাচ্ছেন। আচ্ছা, ঠিক, হিউজ। এবং সেই সঙ্গে আপনি যেটা বলছিলেন কেন্দ্র এবং রাজ্যের সরকার থাকার সুবিধে কি, কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করেছেন। প্রতি বছর 2,000 টাকা করে 3 কিস্তি দিচ্ছেন উনি, এবং এই টাকাটা তো পাচ্ছেনই। তার বাইরে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পেডি প্রকিউরমেন্ট, মানে ধান কিনছেন স্বসহায়ক মূল্যে এমএসপিতে, এবং এই এমএসপি প্রতি বছর বাড়ছে।
যার বেনিফিট কিন্তু কৃষকরা পাচ্ছেন। আগে কৃষকরা সেই জায়গায় তাদেরকে চিট করা হতো, কারণ তারা, এবং এখন ইন্টারনেটের মাধ্যমেও তারা মার্কেট খুঁজে নিতে পারেন, সেই সুবিধে পর্যন্ত কৃষকদেরকে দেয়া হচ্ছে। তাদেরকে বীজ, সার, উন্নত যন্ত্রপাতি এইগুলি প্রোভাইড করা হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড বাড়ানো হয়েছে, যারা ঋণ নিতে চাইছেন আরও বেশি কৃষি করার জন্য, সেইটা যেমন ব্যবস্থা করা হয়েছে। প্লাস আপনি আরেকটা বিষয় দেখুন, কৃষকদের জন্যে যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল তার আগে, ফসল বীমা যোজনা। পার কানিতে 220 টাকা দিতে হয় ফসল বীমা যোজনার জন্য কৃষকদেরকে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এসে বলছেন 220 টাকা দিতে হবে না, 210 টাকাই রাজ্য সরকার দেবে, কৃষককে শুধু 10 টাকা দিতে হবে। এটা মিরাকেল, একদম। এটা মানে অভাবনীয় যে 220 টাকার মধ্যে 210 টাকা রাজ্য সরকার দিচ্ছেন কৃষকের বীমার জন্য। বীমা হলে কি হবে? এই যে প্রাকৃতিক বিপর্যয় যেগুলি হয়, তাতে যে ফসল নষ্ট হয়, কিছুদিন আগে একটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভয়াবহ বন্যা হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। তো এই বীমা যারা করিয়েছেন, 2,70,000-এর মতন বোধহয় কৃষককে অলরেডি বীমার আওতায় আনা হয়েছে, তো তারা সেই সুযোগ পাচ্ছেন। তো এই যে আমরা বলি যে কৃষক অন্নদাতা, মুখে বললে তো হবে না কৃষক অন্নদাতা। কৃষকের জন্য রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কতটা, অন্নদাতাকে বাঁচিয়ে রাখার জন্য, অন্নদাতার তার আর্থিক সামাজিক উন্নয়নের জন্যে সরকার যে, বিজেপি সরকার যে দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেটা কিন্তু প্রমাণ রেখে যাচ্ছেন। এবং সেই সঙ্গে তাদের সহ অন্যান্য যারা গরিব অংশের মানুষ রয়েছেন, একটা দীর্ঘ সময় ছিল, আপনার মনে থাকবে, ত্রিপুরা থেকে কোনো জটিল রোগ হলেই মানুষকে চেন্নাই, দিল্লি, কলকাতা কিংবা মুম্বাই, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় ছুটে যেতে হতো চিকিৎসার জন্য। কিংবা এখানে জটিল রোগ আছে, বাইরে যাওয়ার ক্ষমতা নেই, বাইরে যেতে পারছে না, সাফার করছে, কারোর অনাকাঙ্ক্ষিত অকাল প্রয়াণ ঘটেছে। এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য একদিকে যেমন যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আয়ুষ্মান যোজনা মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করিয়েছেন। মানে যাদের স্বাস্থ্য বিমাটা হবে তার জন্য আলাদা কোনো ফিজের ব্যাপার নেই, স্বাস্থ্য বিমার আওতায় যারা আছেন তারা সবাই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন। ভারতবর্ষে প্রায় ধরনের 30,000-এর মতন হসপিটালস রয়েছে, যেগুলি PMAY এর আন্ডারে রয়েছে। তো তার সঙ্গে অধিকন্তু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে, তিনি কি করলেন যে না, ওটা তো হচ্ছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, এর আওতায় যারা পড়েনি, ছোটোখাটো 2-1টা কন্ডিশনস আছে ওখানে, অধিকাংশ কভার্ড, কিন্তু তারপরেও দেখা গেছে হয়তো কিছু মানুষ ত্রিপুরার ছুটে গেছে। এবার তিনি বললেন কি যে ত্রিপুরার প্রত্যেকটা মানুষকে এই বিমার আওতায় আনতে হবে। তার জন্য তিনি আবার সেই আদলে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রকল্প চালু করেছেন। তার মানে, এবং এই কাজটাও আগামী 1 বছরের মধ্যে আশা করা যাচ্ছে সম্পন্ন হবে, যে ত্রিপুরার প্রত্যেক মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন। এই ব্যবস্থাটা রাজ্য সরকার করে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। এটা হচ্ছে ডাবল ইঞ্জিনের সুফল। আমরা যেহেতু ডাবল ইঞ্জিনের সুফল নিয়ে কথা বলছি, তাহলে একটু বলা যায় যে যেহেতু ত্রিপুরা একটা পার্বত্য অঞ্চল, ছোট্ট একটা রাজ্য বটে, তো দেখা যায় গিরিবাসীরা যারা পাহাড়ে থাকেন, প্রায় সময় আমরা নিউজের পর্দায় দেখতে পাই বা সংবাদ কর্মীদের তুলে আনা সংবাদে আমরা দেখতে পাই যে রাস্তা অবরোধ হচ্ছে জলের জন্য। কেন হচ্ছে এটা এখনো? আমি একটা কথা বলি, আমি বলেছি অলরেডি 15% এখনও বাকি আছে, 15 পয়েন্ট সামথিং, 85% মোটামুটি কভার্ড পাইপের মাধ্যমে জল। তো আর আপনি নিজেই বলছেন যে গিরিবাসী, একদম। তো কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে কাজটা করা খুব স্লো হচ্ছে, প্রতিনিয়তই কাজ হচ্ছে, কিন্তু যেহেতু তার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটাই এরকম যে ইচ্ছে করলেই সেখানে যেটা শহর অঞ্চলে বা সমতল অঞ্চলে যেটা 3 দিনে করে দেওয়া যাবে, সেখানে সেটা 3 দিনে করা সম্ভব না, সময়টা একটু বেশি লাগবে। তো তার জন্যই সরকার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়েছে যে আগামী 1 বছরের মধ্যেই সেই সমস্ত প্রত্যেকটা বাড়িতে নলসে জলের ব্যবস্থা কী করে করা যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন সরকার, এবং সরকার নিশ্চয়ই সেটাতে সফল হবে, আমরা দৃঢ়ভাবে বলতে পারি। পাশাপাশি আপনি দেখুন, এডিবির একটা ফান্ডিং রয়েছে জনজাতি উন্নয়নের জন্যে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল যেখানে
আমাদের জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, সেই অঞ্চলের জন্য 1400 কোটি টাকার প্রজেক্ট চলছে, যেখানে জনজাতিদের সার্বিক উন্নয়ন, তাদের ওই অঞ্চলের উন্নয়ন, কানেক্টিভিটি থেকে শুরু করে তাদের সমস্ত বিষয়। এবং আপনি খুব রিসেন্ট আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয় একটা জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, যেটা স্বাধীনতার পর আজ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। এখন ত্রিপুরার প্রত্যেকটা গ্রামে কিন্তু বিদ্যুৎ পরিষেবা পৌঁছে গেছে, বিনামূল্যে বাল্ব পৌঁছে যাচ্ছে, বিনামূল্যে আপনার এই এলপিজি সংযোগ, এগুলি আপনারা জানা আছে, এগুলি বছরের পর বছর ধরেই চলছে, 7 বছর ধরে ত্রিপুরাতে চলছে। মানে এবং টয়লেট এখন অলমোস্ট ত্রিপুরার প্রত্যেক বাড়িতে টয়লেট পৌঁছে গেছে বিনামূল্যে। তো এই যে এই বিষয়গুলি প্লাস জনজাতিদের ছেলে মেয়েদের যাতে পড়াশোনার সুবিধা হয়, তার জন্য 21টা একলব্য স্কুল তৈরি হচ্ছে, রেসিডেন্সিয়াল স্কুল, যেখানে সবচেয়ে হাই গ্রেডেড পড়াশোনা হয়, কোয়ালিটি এডুকেশন বলতে আমরা যা বুঝি, সেই বিষয়টাকে মাথায় রেখে কাজ করছে সরকার। গন্ডা তুইসার মতন জায়গা থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে জনজাতি আমাদের মেয়েরা যারা আছেন তাদের জন্য হোস্টেল নির্মাণ হচ্ছে, যাতে তারা প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করেন তারা যাতে ওই হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারেন, তার জন্য ব্যবস্থাপনা হচ্ছে। এবং তাদের কৃষ্টি সংস্কৃতির বিকাশের জন্য সর্বাত্মক বহুমুখী প্রয়াস ত্রিপুরা সরকার নিয়েছেন। আরেকটা বিষয় যেটা বলবো, প্রধানমন্ত্রীর একটা স্লোগান বটে, সবকা সাথ সবকা বিকাশ। সেই স্লোগানটা কতটুকু আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কার্যকরী হয়েছে, সেটা কি একদম উঁচু শ্রেণী থেকে নিচু শ্রেণী সবাইকে নিয়ে চলার, সবাইকে উন্নত করার যে একটা প্রয়াস, সেটা কতটুকু হয়েছে আমাদের ত্রিপুরাতে? দেখুন, আমি এতক্ষণ যা কথাগুলি বললাম তার মধ্যে এটার উত্তর অনেকটাই আছে। প্রথমত আমি একটা বিষয় একটু কারেকশন করে দেবো, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এইটা ভারতীয় জনতা পার্টির বা প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্লোগান নয়, এটা কর্মপন্থা। ভারতীয় জনতা পার্টি ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করে, যে ডেভেলপমেন্ট শুধু একটা অংশের হবে না, সকলের ডেভেলপমেন্ট হবে। এবং সেই কথাটাই আমি প্রথম বলছিলাম, ওটা ছিল বামফ্রন্টের বা কংগ্রেসের ছিল, যে কেউ খাবে কেউ খাবে না, বা আমরা খাবো তোমরা বাদ। ওটা ছিল বামফ্রন্ট কিংবা কংগ্রেসের যে রিজাইম চলছিল সেই সময়টাতে মানুষ দেখেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা কর্মপন্থা হিসেবে নিয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টির মূল আদর্শটাই হচ্ছে অন্ত্যোদয়ের উদ্ভব, মানে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে তাকেও উন্নয়নের জাতীয় মানে মূল স্রোতে নিয়ে আসতে হবে। এবার তাকে মূল স্রোতে নিয়ে আসার জন্যেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই পরিকল্পনাগুলি, যে এই যে যাদের মাথার উপরে ছাদ নেই তাকে একটা ঘর দাও, যার টয়লেট নেই তাকে টয়লেট দেওয়া, যার ঘরে বিদ্যুৎ নেই বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী বিজলি ঘর, যেখানে একেবারেই কোনো রকম পয়সা লাগবে না, বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, সেই যোজনা নিয়ে আসা, তাদেরকে সৌভাগ্য প্রকল্পে বাল্বটা সরবরাহ করা, তাদেরকে এলপিজি কানেকশন বিনামূল্যে দেয়া, উজ্জ্বলা যোজনায় গ্যাসের সাবসিডি দিয়ে দেয়া, কিংবা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেয়া। তো সমস্ত কিছুর মূল বিষয়টা কি, এবং সঙ্গে রাজ্য সরকারের তাদের ভাতাটাকে বাড়িয়ে 2000 টাকা করে দেয়া। সেই সঙ্গে তাদের উন্নতির জন্য রাজ্য সরকারের দেখুন আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের সেলফ হেল্প গ্রুপ রয়েছে কতগুলি। হ্যাঁ একদম। এবার এই স্বসহায়ক দল 2017-18 অবধি সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল 4300 বা তার কাছাকাছি কিছু। বর্তমান 2018-র পর থেকে 2025-এর আজকের দিনে সেটা এসে দাঁড়িয়েছে 55,000-এর উপর সেলফ হেল্প গ্রুপ। এবং এই সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমাদের দিদিরা, তাদের মধ্যে প্রায় 92,000 দিদি রয়েছেন যারা বছরে 1 লক্ষ টাকার উপর রোজগার করেন, তাদেরকে লাখপতি দিদি বলা হয়। তা এই রোজগার সিপিএম কংগ্রেস দেখে না, বলে কাজ নেই, খাদ্য নেই, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। আসলে কি মানুষের অর্থনীতির উন্নতি হচ্ছে, মানুষ স্বরোজগারী হচ্ছে, মানুষ আত্মনির্ভর হচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, মেরুদণ্ড সোজা করে স্পর্ধা নিয়ে, যুবক যুবতী নির্বিশেষে সবাই নিজের ভবিষ্যৎ নিজে নির্মাণ করছে। রাজ্য এবং কেন্দ্র সরকার তাতে সম্পূর্ণ সহায়ক ভূমিকায় আছে। এইটা যদি চলতে থাকে তাহলে তাদের রাজনীতির আগামী দিন অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়বে।
কারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আরও মুখ ফিরিয়ে নেবে। তার জন্য তাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা অপপ্রয়াস বরাবর চলতে থাকে ত্রিপুরাতে, এবং এখনও চলছে সেটা। 2018-তে একটা জনজোয়ার এসেছিল বিজেপির, যার কারণে দীর্ঘ বছর সিপিআইএম এর রাজত্ব ভেঙে বিজেপি শাসনভার দখল করে। তো এরপর আবার বিধানসভা নির্বাচন হলো 2023-এ, এখন যেটা 7 বছর আমরা পূর্তি বলে থাকি। সেই জনগণের আশা ভরসা প্রত্যাশায় কতটুকু বিজেপি সরকার সে তার জনগণের আশা প্রত্যাশা রাখতে পেরেছে এবং জনগণের মনে জায়গা করে নিতে পেরেছে? আমি সেই কথাটাই বলছি, এই প্রত্যেকটা বিষয় বারবারই প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টিকে মানুষ সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন, মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকারের যে কাজকর্ম তাতে মানুষ শরিক হচ্ছেন নিজেরা, সবচেয়ে বড় কথা সেটা। যখনই কোনো একটা সরকারের কাজের সঙ্গে আম জনতা শরিক হয়ে যাবেন, সেটা প্রমাণ করে এই সরকারের প্রতি মানুষ কতটা আস্থাশীল, শ্রদ্ধাশীল, এবং এই সরকারের স্থায়িত্ব যে অনেক অনেক দীর্ঘ হবে সেটা প্রমাণ করে। এবং তে কেন হবে না সেটা, কারণ আপনি দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে বিমার কথাটা বললাম আমি, 9টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট ত্রিপুরাতে স্বাস্থ্যক্ষেত্রে সংযোজিত হয়েছে, যেগুলি আগে ছিল না। ওপেন হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, এইগুলি ত্রিপুরাতে কেউ ভাবতে পেরেছে কখনো? গল্প মনে হতো এগুলিকে, কিন্তু ত্রিপুরাতে পসিবল হচ্ছে, এখন চলছে এগুলি প্রত্যেকটা বিষয়। এবার এইটা যেমন একটা বিষয়, পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে যেমন বললাম, শিক্ষাক্ষেত্রে দেখুন আপনি, ত্রিপুরাতে আইআইটি করা, ত্রিপুরাতে ডেন্টাল মেডিকেল কলেজ করা, ত্রিপুরাতে সংস্কৃত ইউনিভার্সিটি করা, ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি করা, ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি করা, ত্রিপুরাতে আর্যভট্ট ইউনিভার্সিটি বেসরকারিভাবে, শান্তিনিকেতন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের সিট বাড়ছে ক্রমশ, সুপার স্পেশালিটি থেকে শুরু করে সব জায়গায় সিট বাড়ছে, হায়ার এডুকেশনের স্কোপ দিনের পর দিন এক্সপানশন হচ্ছে। তো আমার যদি শিক্ষা যদি আমার ঠিক থাকে, এবং নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশনে আছে এখন রাজ্য সরকার, যেখানে ভোকেশনাল কলেজ মানে ভোকেশনাল কোর্স, যেটা একটা সময় ত্রিপুরায় ছিল না, কিন্তু ভোকেশনাল কোর্সের মাধ্যমে প্রচুর মানুষ নিজের জীবন জীবিকা গোটা দেশের বিভিন্ন জায়গায় নির্বাহ করছেন ওই কোর্সগুলি করার ফলশ্রুতিতে। তো এই সুযোগটা এখন মানুষ পাচ্ছেন। ইংরেজি মাধ্যম স্কুল 2017-18 অবধি ছিল 111টা, বর্তমান সেটা 450-র কাছাকাছি ইংরেজি মাধ্যম স্কুল। এটা সময়ের ডিমান্ড যে মানুষ ইংরেজি মাধ্যমে পড়তে চায়। এবার রাজ্য সরকার সেটা করাতে সুবিধে কী হলো, যে প্রাইভেট ইংরেজি মাধ্যম স্কুলে গেলে যেই রকম ফিজ বা যেই রকম কম্পালশন থাকে কিছু, যেটা ইগনোর করার কোনো সুযোগ নেই, এবার সরকারি স্কুলে তো ওইগুলি নেই। যেটা বিদ্যাজ্যোতি করে করা হয়েছে, বিদ্যাজ্যোতির বাইরেও ইংরেজি মাধ্যম রয়েছে, বিদ্যাজ্যোতি রয়েছে, তার বাইরেও ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, যেগুলি বাড়ানো হয়েছে ইংরেজি মাধ্যম স্কুল। আগে আমাদের স্কুলের যারা মেয়েদেরকে পাশ করার পর, একটা রেজাল্ট করার পর বাইসাইকেল দেওয়া হতো, এখন কলেজ টলেজ গেলে আমাদের রাজ্য সরকার স্কুটি দিচ্ছে। এখন ছেলেরা যারা ভালো রেজাল্ট করছেন তাদেরকে ট্যাব গিফট করছে রাজ্য সরকার। সুপার 30 করে যারা অ্যাসপাইরেন্ট রয়েছে আমার রাজ্যের, যে ভালো পড়াশোনা করতে চায়, কোচিং নিতে চায়, আইএএস আইপিএস হতে চায়, সুপার 30 স্কিমে তাদেরকে সেই সুযোগ দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা তাদের পেছনে খরচ করছেন রাজ্য সরকার। তো সব কিছু মিলে এটা, এবং আপনি এই যেটা ইনভিজিবল ট্যুরিজম একটা সেক্টর আমি বলছিলাম বারবার, যেটা একটা প্রমিজিং সেক্টর, সেই জায়গায় দেখুন আপনি, একদিকে যেমন প্রসাদ প্রকল্পে আমার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে এবং সেটা খুব শিগগিরই উদ্বোধন হবে, সেই সঙ্গে বনদুয়ারে একটি জায়গা রাজ্য সরকার স্থির করেছেন যার অর্থ বরাদ্দ হয়ে গেছে শক্তিপীঠ হিসেবে। সেখানে কি হবে, আমাদের হিন্দু শাস্ত্রে 51টা শক্তিপীঠ রয়েছে, এই 51টা শক্তিপীঠ একটা জায়গায় দেখা যাবে, তার রেপ্লিকা, সেটা বনদুয়ারে হচ্ছে, যেটা আরেকটা নতুন টুরিস্টের মানে রিলিজিয়াস ট্যুরিজম যারা রয়েছেন তাদের জন্য একটা মাত্রা সংযোজিত হবে। এটা এইখানে এলে 51 পীঠ একসঙ্গে 51 পীঠের আদলটাকে পাওয়া যাবে একদম। তো এর বাইরে দেখুন আপনি ছবি মোড় আমাদের ন্যাচারাল বিউটি, জম্পুই আমাদের ন্যাচারাল বিউটি, রুদ্রসাগর আমাদের ন্যাচারাল, এখন ন্যাচারালি বলতে পারি সেটাকে,
এই সমস্ত ঊনকোটি জায়গাগুলি আছে এর ঊনকোটি রয়েছে, এই জায়গাগুলিকে মানে আপগ্রেড করা হচ্ছে, ওখানে লগহাট করা হচ্ছে এবং সেইখানে ট্যুরিস্টরা যাতে কমফোর্টেবলি যাতায়াত করতে পারে তার জন্য বোটিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বিভিন্ন রকম মানে যে ট্যুরিস্টরা যেটা চায় সেই বিষয়গুলি। রুদ্রসাগরে লাইট অ্যান্ড সাউন্ড চালু হয়েছে, আমাদের উজ্জয়ন্ত প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড, যেগুলি মানুষকে আকর্ষণ করছে এবং এর ফলে ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু একটা বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে। তো এই জন্যে এইটাকে ধরে একটা নতুন রোজগারের ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা জায়গায়, সেটা হোটেল ইন্ডাস্ট্রি হোক, সেটা ওই লগহাট বলি কিংবা খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সেই সমস্ত বিষয়গুলি, সব ক্ষেত্রেই যখন কোথাও একটা নতুন এস্টাবলিশমেন্ট তৈরি হবে যেখানে মানুষ আসতে শুরু করেছে পয়সার বিনিময়ে, সেখানে ওই অঞ্চলটাতে তো রোজগার হবে, ওই অঞ্চলে যারা বসবাস করছেন। কিন্তু এই রোজগারগুলি বিরোধীদের চোখে আসে না, কারণ তাদের তো চোখ মানে চোখ থাকতে যাদের চোখ বন্ধ, তো তাদের চোখকে খুলবে। তো এটাই হচ্ছে মূল সমস্যা আর কি, আর কোথাও। আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাইবো যে নেশামুক্ত ত্রিপুরার একটা ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশামুক্ত ত্রিপুরায় কতটুকু সফল আমরা, যেমন দেখা যায় এখন প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নেশা কারবারিতে ধরা হচ্ছে, নেশার বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হচ্ছে। তো এক্ষেত্রে আমি কি বলবো, এটা কি আমাদের সমাজ ব্যবস্থার সচেতনতার অভাব নাকি প্রশাসনিক কোনো দুর্বলতা? দেখুন, দুটো বিষয় এখানে রয়েছে। একটা হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা এবং ভারত সরকারও চাইছে নেশামুক্ত ভারত নির্মাণ করা। তো সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে রাজ্য সরকার কাজ করছেন। এবার নেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নেশা কারবারি যারা, তাদেরকে গত 40 বছর ধরে 2018 আগ অবধি নেশার সঙ্গে যুক্ত করিয়েছেন যারা, এবং নেশাটাকে প্রশ্রয় দিয়ে যারা এই জায়গায় এটাকে বাড়িয়েছেন, রাজ্যের আনাচে কানাচে নেশাটাকে পৌঁছে দিয়েছিলেন একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে, যে নেশার কবলে যদি যুব সমাজকে আচ্ছন্ন করে দেয়া যায় তাহলে এরা চাকরি চাইবে না, এরা কাজ করবে না, এরা যেভাবে আমরা বলবো সেভাবেই কাজ করবে, মানে দাসত্ব প্রথায় এরা অভ্যস্ত হয়ে যাবে। যা আমাদের কিছু করার নেই, নেতিবাচক একটা মানসিকতা দিয়ে দেয়া, তাদেরকে ম্রিয়মাণ করে রাখা, এই বিষয়টা কিন্তু একটা মূল তাদের টার্গেট ছিল, যাতে মানুষ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, যার জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বর্তমান রাজ্য সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গত 7 বছর ধরে সরকারিভাবে প্রশাসনিকভাবে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা ব্যর্থহীনভাবে আমি বলছি, এবং তার প্রমাণ আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারাই দেখাচ্ছেন। প্রতিদিন প্রতিনিয়ত ট্রেন, বাস, বিভিন্ন গাড়ি কিংবা আনাচে কানাচে বিভিন্ন বাড়িঘরে রেড করে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে যারা এই নেশা কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে ধরপাকড় করা, তাদেরকে গ্রেপ্তার করে আইনের অধীনে আনা, এনডিপিএস এর অধীনে মামলা নেয়া এবং তাদের বিচারের ব্যবস্থা করা, এবং সেই নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা, করে সেগুলিকে ধ্বংস করে দেয়া, দুটো কাজ একসঙ্গে চলছে। কিন্তু এই কাজটাতে সবচেয়ে বেশি সহায়কের ভূমিকা যাদের পালন করতে হবে, যেই অঞ্চলে নেশার ঠেকগুলি রয়েছে বা যারা নেশা কারবারি রয়েছেন, তাদেরকে প্রশাসনের মতো করে চিহ্নিতকরণ করছেন। এবার তার বাইরেও মানুষ যদি এতে নিজেদেরকে ইনভলভ করে নেয়, কারণ এর থেকে বেরিয়ে আসতে গেলে মানুষের ইনভলভমেন্টটা আরও একটু বেশি জরুরি। মানুষ ইনভলভ আছেন, কারণ সব কিছু তো আর প্রশাসন, মানুষের সাহায্য ছাড়া তো আর প্রশাসন সব খবর পান না। তো আমি অনুরোধ জানাবো যারা আজকে এটা দেখছেন, প্রত্যেক অঞ্চলে যারা আছেন, প্রশাসনকে আপনারা সেই ইনফরমেশন দিয়ে সাহায্য করুন যে কাদের কারণে আপনাদের অঞ্চলে নেশার ঠেকগুলি বাড়ছে, বা নেশায় মানুষকে আচ্ছন্ন করার জন্যে যারা কুচক্র করছে, এই কুচক্রীরা কারা, আইডেন্টিফাই করে প্রশাসনকে সেটা আপনারাও আপনাদের দায়িত্ব পালন করুন জানানোর জন্যে, যাতে করে খুব তাড়াতাড়ি নেশামুক্ত সমাজের লক্ষ্য অর্জন আমরা করতে পারি। সেই আপিলটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমি অবশ্যই রাখবো। একদম। আরেকটা বিষয়, যেহেতু সামনে নারী দিবস, নারীদের সুরক্ষা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি। আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, ইভেন আজ পর্যন্ত নারীরা বহু ক্ষেত্রে লাঞ্ছিত, বঞ্চিত এবং বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে নারীদের পড়তে হয়। বাইরে গেলে, কাজে কর্মে, ইভেন বাড়িতে পর্যন্ত নারীরা লাঞ্ছিত হচ্ছে।
সেক্ষেত্রে আমাদের ত্রিপুরা কতটুকু নারীদের জন্য সুরক্ষিত? আমি তো বলবো প্রথমত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। তো আমরা নারী দিবস আগামীকালই উদযাপিত হতে একদম। চলেছে। তো আমি আপনাদের মাধ্যমে আবারও যারা রয়েছেন আমাদের মাতৃশক্তিকে নারী দিবসের অনেক অনেক শুভ কামনা। এবং এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত আমাদের মাতৃশক্তির উদ্ভব না হবে, মাতৃশক্তি শক্তিশালী না হবে, মাতৃশক্তি আত্মনির্ভর না হবে, ততক্ষণ পর্যন্ত সার্বিক বিকাশ যেটা, উন্নয়ন যেটা, সেটা কিন্তু অধরা থাকবে। কাজে তার জন্যে সেটাকে লক্ষ্য রেখেই আমাদের রাজ্য সরকার একদিকে যেমন পুলিশ ডিপার্টমেন্টে মহিলাদের জন্যে রিজার্ভেশন রেখেছেন, সঙ্গে যে কোনো সরকারি দপ্তরে 33% মহিলাদের জন্য সংরক্ষণ কিন্তু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সরকার চলছে সেই সরকার কিন্তু করেছেন। এটা হচ্ছে একটা বিষয়, তাদের স্বনির্ভর হওয়া, তাদের কর্মসংস্থান হওয়া, এই বিষয়। পাশাপাশি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বা MSME-তে অনেকেই রয়েছেন যারা মহিলা উদ্যোগপতিও রয়েছেন, ছোট ক্ষুদ্র বা মাঝারি এই ধরনের, তাদেরকেও সার্বিক সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এবার এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক যেটা বললেন সেটা হচ্ছে সামাজিক দিক নারীদের। তো একটা সময় ছিল, আমি আমার কলেজ লাইফ কিংবা তার পরবর্তী সময়েও আমরা দেখেছিলাম যে একটা সময় নারীদের মুভমেন্ট নির্দিষ্ট একটা সময় পর কমে যেত, যে 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, আচ্ছা তারপর মানে মেয়েদের বেরোনো ঠিক হবে না, মেয়েরা কতটা সেফ থাকবে, এই ভাবনা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন আপনারা, রাত 11টা, 12টা, 1টা, 2জন 3জন মহিলারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের কাজ হোক বা ইমার্জেন্সি কিছু হোক সেটা করে কিন্তু তারা আসছেন, নিরাপদেই আসছেন। এইটা যেমন একটা দিক, কিন্তু তার মানে একেবারেই একটা ঘটনাও ঘটেনি বা ঘটবে না, ঘটছে না, এইটা বলা কোনো জায়গাতেই সম্ভব না। কিন্তু এইটুকু বলা যেতে পারে নারীদের নিরাপত্তার জন্যে ওয়ান স্টপ সেন্টার থেকে শুরু করে, ওমেন PS থেকে শুরু করে, তাদের সমস্ত বিষয়গুলিকে ডিল করার জন্যে সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং অর্থনৈতিকভাবে তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের নিরাপত্তা কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোথাও 1-2টো ঘটনা হলে সেটাকে ধামাচাপা এখন একেবারেই দেয়া হয় না, বরং সর্বোচ্চ মাত্রায় প্রায়োরিটি বেসিসে সেটার জাস্টিস যাতে হয় তার ব্যবস্থা করা হয়। এইটা হচ্ছে আগের সরকারের থেকে বর্তমান সরকারের মূলগত একটা পার্থক্য, যেটা মানুষ চাইছিলেন। এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না, বিচার হয়, বিচার পান মানুষ। সেই একদম এটাই চাইছিল জনগণ, জনগণ যেটা চাইছে যে নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন চাইছিল, তার জন্য 18তে এত বড় একটা বিজেপি সরকারের আবার শাসন ক্ষমতা দখল করা। তার জন্যই একটা এই যে জনগণের প্রত্যেকটা লক্ষ্যমাত্রা নিশ্চয়ই বিজেপি সরকারের একটা আছে, যেটা নিয়ে বিজেপি সরকার কাজ করে যাচ্ছেন এবং কন্টিনিউ চাচ্ছে যাতে প্রশাসন আরও বেশি উন্নত করে জনগণকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে পৌঁছানোর জন্য সে লক্ষ্যমাত্রাগুলো বা কিছু কিছু প্রকল্প যারা জনগণ সকলেই আসলে আমরা অনেকেই অনেক কিছু জানি না, সে বিষয়ে ছোট্ট করে যদি কিছু বলে নেন। দেখুন, মূল লক্ষ্য এক কথায় যদি বলি, লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ। এবার এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কোন দিক থেকে? অর্থনৈতিক দিক থেকে শ্রেষ্ঠ ত্রিপুরা। তার মানে পার ক্যাপিটা ইনকাম গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরা যাতে তার থেকে বেশি হয় পার ক্যাপিটা ইনকাম। ছোট্ট রাজ্য হিসেবে জিএসডিপি প্রত্যেকটা রাজ্যের তুলনায় জিএসডিপি যাতে সবচেয়ে বেশি হয়। প্রত্যেক ব্যক্তি যাতে নিজের মতন করে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। চাকরি, একদিকে যেমন চাকরি রয়েছে বেকারদের জন্যে, প্রায় 21-22 হাজার চাকরি অলরেডি হয়ে গেছে নিয়মিত চাকরি, এবং আরও প্রায় 22 হাজারের মতন চাকরি পাইপলাইনে রয়েছে, প্রত্যেকটাই অন প্রসেস রয়েছে। তো ওটা থাকবে, প্লাস এই যে কর্মসংস্থানের কথা বললাম, একদিকে SSG থেকে, MSME থেকে, শিল্প ইউনিট স্থাপনের মাধ্যমে
কিংবা ট্যুরিজমের মাধ্যমে যারা করতে চাইছে তাদের জন্যে। তো রাজ্য সরকার চাইছে প্রথমত এইটাকে একটা ট্রান্সপারেন্ট একটা রাজ্য, যেখানে কোনো রকম কারাপশনের স্থান থাকবে না, এবং কেউ যদি কারাপশনের জন্যে কোনো রকমভাবে কারাপশনের সঙ্গে ইনভলভ থাকে সর্বোচ্চ মাত্রায় তাকে শাস্তির অধীনে আনা। এটা হচ্ছে একটা বিষয়, একটা গুড গভর্নেন্সের এটা হচ্ছে প্রাইম একটা বিষয়, যেটা মানুষও চাইছে। রাজ্য সরকার সেই জন্য দায়বদ্ধতা নিয়ে কাজ করছে, কমিটেড রয়েছে। দ্বিতীয় হচ্ছে মানুষের আর্থিক উন্নয়ন, মানুষের সামাজিক উন্নয়ন, আর মূলভূত যে বেসিক যে নিডসগুলি রয়েছে প্রত্যেকটা বেসিক নিড প্রত্যেকটা অংশের মানুষের কাছে পৌঁছে দেয়া, এবং সরকারি সাহায্য সহযোগিতা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হোক বা অন্যান্যভাবে হোক তাদেরকে, যারা পিছিয়ে পড়া মানুষ, সে হোক জনজাতি, হোক গরিব অংশের মানুষ, হোক কৃষক, তাদের মধ্যে যে অংশটা এখনও পিছিয়ে আছে তাদেরকে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে জাতীয় উন্নয়নের যে মূল স্রোত, সেই মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা, তাদের অর্থনৈতিক সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা, এই লক্ষ্য নিয়ে কাজ চলছে। এবং সেই সঙ্গে সাংস্কৃতিক বিকাশের জন্য রাজ্য সরকার কিন্তু বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এখানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে, তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, তারা এবার নিজস্ব বিল্ডিং স্থাপন করবে। ললিত কলা একাডেমিকে জায়গা দেওয়া হয়েছে। এখানে ট্যুরিজম হাব যেমন হচ্ছে, এখানে কালচারাল হাব হচ্ছে, এখানে এডুকেশন হাব হচ্ছে, এখানে রাজ্য সরকার মেডিকেল হাব করার চেষ্টা করছেন, এবং ত্রিপুরা রাজ্য থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবার বিষয়ে আলাপ আলোচনা চলছে। বাংলাদেশের মাধ্যমে যে মৈত্রী সেতু, তার মাধ্যমে পণ্য পরিবহন, সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হিসেবে ত্রিপুরাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তো সবকটা বিষয় মিলে রাজ্য সরকার একেবারে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়েছেন। 2017-18 পর্যন্ত যে সরকারগুলি ছিল তার সুদূর প্রসারী কোনো পরিকল্পনাই ছিল না। রাজ্যবাসীর সামনে রাখতেই পারেনি কখনো যে আগামী 10 বছর পর ত্রিপুরাকে তারা কি করতে চায়। কিন্তু এই সরকার 2017-18 সাল থেকে শুরু করে একের পর এক প্রতি বছর কিন্তু রাজ্যবাসীর সামনে রাখছেন যে আমাদের সরকার ত্রিপুরাকে ওই জায়গায় পৌঁছে দিতে চায়, ত্রিপুরাবাসীকে ওই জায়গায় পৌঁছে দিতে চায়, যাতে সবাই গর্ব করে বলতে পারে যে আমি ত্রিপুরাবাসী, আমি ভারতবাসী, এবং এর জন্য আমি গর্বিত। একদম। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যেতে যেতে এটা বলবো, ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি, এ উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো শুধুমাত্র, প্রথমত আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই শুভ মুহূর্তের সম্মুখীন আমরা রয়েছি, এবং আপনারাই সেই কারিগর যারা 2018-তে তথাকথিত সেই যারা স্বর্ণযুগ বলে দাবি করে ত্রিপুরাকে একটা অন্ধকার যুগে পরিণত করেছিল, তাদেরকে উৎখাত করে সত্যিকার অর্থে একটা স্বর্ণালী ভবিষ্যৎ নির্মাণের জন্যে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের অংশগ্রহণে এই সরকার 7টি বছর অতিক্রম করতে চলেছে, এবং আমরা বিশ্বাস করি আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের নিরপেক্ষ সমর্থন এই সরকারের উপর থাকবে, যাতে করে সরকার যেটা চাইছে ত্রিপুরাকে গোটা দেশের মধ্যে সবচেয়ে উন্নততর একটা প্রদেশ হিসেবে তৈরি করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, যেখানে প্রত্যেক ত্রিপুরাবাসী স্বাভিমানের সঙ্গে উন্নত জীবনযাপন করবেন এবং আগামী ভবিষ্যৎ আপনারা নির্মাণ করবেন, পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে পারবেন। তার জন্য আপনারা সবাই এই সরকারের সঙ্গে থাকবেন, এই আবেদন আপনাদের কাছে আমি আজকের এই মুহূর্তে রাখছি। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এসেছেন, আমাদের খুব ভালো লেগেছে। নমস্কার। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তীর সাথে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন স্যান্তন টিভির পর্দায়। নমস্কার।